नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय वृश्चिक राशिर ज्येष्ठा नक्षत्र के निये। ज्येष्ठा नक्षत्र वृश्चिक राशिर तृतीय नक्षत्र। ज्येष्ठा नक्षत्रेर अधिपति बुध। এই ज्येष्ठा नक्षत्रेर जातक जातिका तादेर এই রবির তুঙ্গ ক্ষেত্রে যাওয়া, বৃহস্পতির বৃষে যাওয়া, আবার লগ্ন বা রাশিপতি মঙ্গল কর্কটে অর্থাৎ নবমে, আবার এতদিন এতে ধাইয়া চলছিল যে গ্রহরাজ শনি এখন পঞ্চমে মীন রাশিতে। এই সামগ্রিক ফলাফল কী হবে, বিশেষ করে রবির তুঙ্গ ক্ষেত্রে গমনে। এই বৃশ্চিক রাশির জাতকরা সাধারণত একটু ছটফটে, চঞ্চল, একটু উগ্র, রাগী এই রকম ধরনের হয়। এরা সহজে কারো ক্ষতি করে না, কিন্তু এদের যদি ক্ষতি করা হয় তাহলে এরা ভীষণ সেন্টিমেন্টাল এবং তার প্রতিশোধ প্রিয় হয় ভীষণ। আবার মূল জোডিয়াকের অষ্টম রাশি হওয়ায় এরা গোপনে এমনভাবে প্রতিশোধ নেবে যা প্রতিপক্ষ একেবারে ঘায়েল হয়ে যাবে। ক্যাকড়া বিছা এর প্রতীক। আপনারা জানেন তো ক্যাকড়া বিছা যদি একবার কামড়ায় কেমন হয়। এই ক্যাকড়া বিচার মতোই এরা ছটফটে, চঞ্চল, উগ্র, রাগী। তবে অপ্রয়োজনীয় কারো ক্ষতি করা বা কাউকে কামড়ে দেওয়া, বিষ প্রয়োগ করা এইগুলো এরা করে না। মঙ্গলের জাতক, ফলে এরা সাহসী, মেজাজি। মঙ্গল তো জানেন আপনারা সৈনিক, তার কিছু গুণ তো এর মধ্যে থাকবেই। এই ক্যাকড়া বিছা দেখবেন নোংরা জায়গায় থাকতে ভালোবাসে, সেই জন্য এই জাতকরা একটু অগোছালো থাকতেই ভালোবাসে, অত গোছগাছ অত ভালোবাসে না। এই রাশির তৃতীয় নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। প্রথম বিশাখা, তারপর অনুরাধা, তারপর জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা শব্দের অর্থই হলো বড় বা জ্যেষ্ঠ। এরা সাধারণত পিতামাতার বড় সন্তান হয় অথবা একমাত্র সন্তান হয়। আবার কোনো অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এরা প্রধান পদ, হেডমাস্টার, প্রিন্সিপাল এই রকম ধরনের পদ এরা সাধারণত অধিকার করে। এই জাতকের মধ্যে মঙ্গলের সাহস আছে, কারণ রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল। আবার চন্দ্র এই রাশিতে থাকে, ফলে মন মানসিকতা। আবার এই নক্ষত্রের অধিপতি বুধ, এই সমন্বয়ে এই জাতকরা যেমন সাহসী হয় তেমনি বুদ্ধিমান হয়। তবে এদের একটু ত্রুটি আছে, এরা একটু সন্দিগ্ধ হয়, এদের মধ্যে ভয় থাকে। সাহসী যেমন হয়, আসলে ভয় বলতে ঠিক নয়, একটু নেগেটিভ চিন্তা করে এরা। কিসের ভয়? আপনারা জানেন এই জ্যেষ্ঠা নক্ষত্রের দেবতা দেবরাজ ইন্দ্র। এই দেবরাজ ইন্দ্র ছিলেন বড় যোদ্ধা, সাহসী, কিন্তু তার মধ্যে অহংকারও ছিল প্রচুর। তাই এই জাতকরা অহংকারীও হয়, জ্ঞানের অহংকার। আবার এই দেবরাজ ইন্দ্রের রাজ্য হারিয়ে ফেলার প্রতি একটা ভয় ছিল। রাজ্য হারিয়ে যাবে না তো, কারণ দেবতাদের সে রাজা। এই যে ভয় বা সন্দিগ্ধ, এইটা তাকে খুব তাড়িয়ে বেড়াইতো। ফলে এই জাতকরা ইনসিকিউরিটি ফিল করে ভীষণ। এর প্রতীক হচ্ছে ছাতা। ছাতা মানে কি? আশ্রয়, যা আমাদের মাথার উপরে থাকে। তাই এই জাতকরা দেখবেন বাড়ির পরিবারের মধ্যে হেড হওয়া, সমাজের মধ্যে তার একটা প্রভুত্ব স্থাপন করা, রাজনীতি করলে রাজনীতির টপ পজিশনে যাওয়া। এরা যদি শিক্ষিত খুব নাও হয়, জ্ঞানী কিন্তু হয়, কারণ বুধের তাৎক্ষণিক জ্ঞান এই জাতকদের মধ্যে থাকে। কিভাবে শাসন করতে হয়, কিভাবে বিচক্ষণতার পরিচয় দিতে হয়, এই নাটক জাতকরা ভালোই বোঝে। এই জাতক দেখবেন প্রায় কম বেশি সব লোকে এদের খুব পছন্দ করে, বিশেষ করে এদের বুদ্ধিমত্তার প্রশংসা করে। বুধের অধিকারে আছে স্নায়ুতন্ত্র।
আবার এর আর একটা প্রতীক হচ্ছে কান পাশা। কান পাশা মানে কানের পাশা, অর্থাৎ শ্রবণ শক্তিকে বোঝায়। এদের ভীষণ শ্রবণ শক্তি এবং শুনে অনেক কিছু অনেক দিন ধরে মনে রাখতে পারে। এই জাতকদের এই গুণ আছে। আবার জ্যেষ্ঠা যদি টপ পজিশন হয়, লিডারশিপ কোয়ালিটি এদের খুব, যেখানেই যাবে দেখবেন একটু দাদাগিরি করা, একটু লিডার হওয়া, আমাকে সবাই মেনে চলবে, এই রকম টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। এদের ভীষণ কম্পিটিটিভ অ্যাটিটিউড থাকে, যার জন্য কম্পিটিশনে এর এগিয়ে থাকে। এরা চ্যালেঞ্জ নিতেও ভালোবাসে এবং চ্যালেঞ্জের মোকাবেলা করতেও যথেষ্ট এরা সক্ষম হয়। বুধের জন্য এরা চঞ্চল, ছটফটে। আবার চন্দ্র তো ছটফটে এমনিতেই, আবার এই রাশিতে চন্দ্র নিচস্থ হয়, ফলে এই জাতকরা একটু চঞ্চল, ছটফটে এই রকম ধরনের এদের প্রকৃতি হয়। এরা যে কোনো দায়িত্ব নিতে খুব পছন্দ করে। এদের ইচ্ছা চাহিদা এইগুলোকে সর্বদাই ফুলফিল করার টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। এরা ভালো বাকপটু হয়। এরা সুন্দর বোঝাতে এবং বুঝতে পারে। এরা ভাষণ দিতে পারে ভালো, কথার জাদুকর বলা যেতে পারে। এই রাশির জাতকরা দেখবেন নিজের পরিবারে আত্মীয় বর্ণের মধ্যে খুব প্রিয় হয়ে ওঠে। যাই হোক, এইগুলো আমি বললাম জ্যেষ্ঠার কারো কথা। তো এর সঙ্গে আমি যদি রবিকে কম্পেয়ার করি, তা রবি বৃশ্চিক লগ্ন বা রাশি সাপেক্ষে দশমপতি, বসেছে কোথায়? ষষ্ঠ। জায়গাটা কি? মেষ রাশি, তুঙ্গ ক্ষেত্র। তাহলে রবির কোয়ালিটি কি? সেও জ্ঞানী, সেও টপ মোস্ট লিডার, সে রাজনীতিবিদ, সে সরকার। ফলে টপ মোস্ট জায়গায় যাওয়ার এই জ্যেষ্ঠা নক্ষত্রদের আরও ভালো। কারণ দশমপতি যদি অত বলবান হয়, শীর্ষস্থানে থাকে, মূল জোডিয়াকের শীর্ষস্থান মেষ রাশি, তাহলে তার সঙ্গে এই জ্যেষ্ঠার অনেক মিলও আছে। ফলে এই জাতকরা এই মাসে অনেক কিছু লাভ করবেন, অনেক না পাওয়া জিনিস তারা পাবেন। আবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে রবি হচ্ছে মিত্র গ্রহ। তাহলে মিত্র গ্রহ যদি তুঙ্গ ক্ষেত্র যায়, তাহলে সে ভীষণ বলবান। বলবান হলে কি হবে? সে ওই মেষ রাশির সব গুণগুলো পাবে। কি আছে গুণ? মেষ রাশি হচ্ছে বৃশ্চিক লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠপতি। তাহলে রোগ রিপু, জ্বালা যন্ত্রণা, তাহলে রোগ রিপু থেকে তারা মুক্তি পাবে। কেন না? রবি হচ্ছে ইমিউনিটি পাওয়ার, কিওর, ডাক্তার। ফলে রোগের হাত থেকে এরা মুক্তি পাবে। আবার মামলা মকদ্দমা এইসব যদি থেকে থাকে, এই সময় যদি বিচার হয়, তাহলে দেখবেন জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। যদিও সেটা তার কি দশা অন্তর্দশা চলছে, রবির বল কেমন তার ছকে, এগুলো একটু জানার দরকার আছে। রবির সর্বাষ্টক বর্গে ওখানে কতগুলো পয়েন্ট, সেগুলোও জানার দরকার আছে। মোরারলেস রবি এদের কি ভালো ফলই দেবে, শত্রুর মোকাবেলা করতে সক্ষম হবে। আরও ভালো হচ্ছে এই ষষ্ঠ ভাব থেকে চাকরির বিচার করা হয়, ষষ্ঠ ভাব থেকে কম্পিটিটিভ এক্সাম বিচার করা হয়, শত্রুর সঙ্গে মোকাবেলা বিচার করা হয়। কম্পিটিটিভ এক্সাম মানেই তো শত্রুর সঙ্গে মোকাবেলা করা। যারা পরীক্ষা দিয়ে সবাই তো একে অপরের শত্রু বা কম্পিটিটর। এই কম্পিটিশনে জয়লাভ করার যথেষ্ট সম্ভাবনাই মাসে। তাহলে কম্পিটিশনে জয়লাভ করলে কী হবে? চাকরি হবে, চাকরি পাবে। ষষ্ঠ থেকে চাকরির বিচার করা হয়। আবার দশম হচ্ছে আমাদের কর্ম বা পেশা। ফলে এই জাতকরা চাকরি পাবে, পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এইবার সরকার চাকরি দিচ্ছে না দিচ্ছে সেটা অন্য ব্যাপার। জ্যোতিষীয় যোগ অনুসারে যথেষ্ট সম্ভাবনা আছে। এই জন্য জ্যোতিষ বিচার করার আগে মান্ডেন অ্যাস্ট্রোলজি বিচার করতে হয়। আপনারা জানেন না হয়তো ম্যান্ডেন অ্যাস্ট্রোলজি কী। মান্ডেন অ্যাস্ট্রোলজি হচ্ছে দেশের অবস্থা কেমন, পরিবেশ পরিস্থিতি কেমন, রাজ্যের অবস্থা কেমন। একটা নৌকার মধ্যে নৌকা ডুবলে সবাই ডুবে যায়, তার নৌকাটার ভাগ্য এখানে সব থেকে বড় কথা। এখানে আমাদের ভাগ্য কাজ করে না, কারণ আমরা ওই নৌকার অধীনস্থ। আর নৌকার ড্রাইভার মাঝি, মাঝির যদি বিপদ কপালে থেকে থাকে তাহলে আমাদের কপালে বিপদ, কারণ ড্রাইভার সে। ঠিক একই রকমভাবে দেশ নায়ক যারা আছেন, রাজ্য যারা চালাচ্ছেন, তারা যদি ভ্যাকেন্সি না করে সেটা অন্য ব্যাপার। এটাকে মান্ডেন অ্যাস্ট্রোলজি বলা হয়। তাই নিজের ভাগ্য বিচার করার আগে পারিপার্শ্বিক পরিস্থিতি এইগুলোকে বিচার করাকে বলা হয় মান্ডেন অ্যাস্ট্রোলজি। যাই হোক,
এইবার এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি, যেটা বৃশ্চিক রাশির খুব গুরুত্বপূর্ণ গ্রহ দেবগুরু বৃহস্পতি, সে সপ্তমে বসেছে। কোথায়? মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্র অধিপতি হচ্ছে মঙ্গল, যে মঙ্গল হচ্ছে এই বৃশ্চিক রাশি বা লগ্নের অধিপতি। তাহলে বৃহস্পতি আবার এই বৃশ্চিক লগ্ন বা রাশিতেই দৃষ্টি দিচ্ছে। তাহলে যার নক্ষত্রে দেবগুরু আছেন তিনি ওই ঘরেই দৃষ্টি দিচ্ছেন। ফলে এটা একটা বিনিময়। বিনিময় যখন হয় তখন দুজনেই দুজনের উপকার করে। মিত্র গ্রহ আবার একটা বিনিময় দেখাচ্ছে। শুক্রের ঘরে আছে বৃহস্পতি, বৃহস্পতির ঘরে শুক্র, কারণ মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ, আবার শুক্রের ঘর বৃষ রাশিতে বৃহস্পতি। ফলে এটাও একটা ক্ষেত্র বিনিময় রাজযোগ। পঞ্চমপতি এবং সপ্তমপতি ক্ষেত্র বিনিময়, এটাও এই বৃশ্চিক রাশি বা লগ্নদের যা হারিয়েছিল এই ধাইয়াতে, যে কষ্ট এরা পেয়েছে, মোটামুটি দীর্ঘ 10-12 বছর কষ্ট পাচ্ছে। কারণ গ্রহরাজ শনি যখন তুলায় ঢোকে তখন তাদের 7.5, কারণ 7.5 বছর গেছে। ধনু অতিক্রম মকরে 2 বছর 2.5 বছর ভালো ছিল, তারপর আবার ধাইয়া। ফলে এই 10-12 বছর এদের জীবন একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। সব পেয়ে যাবেন, সমস্ত কিছু পাবেন, কারণ এই যে সম্পূর্ণ গ্রহযোগ, এত সুন্দর কম্বিনেশন। আবার এই লগ্নপতি বা রাশিপতি মঙ্গল নবমে বসে আছে। এখন বৃশ্চিক রাশিতে যদি চন্দ্র থাকে আর নবমে যদি মঙ্গল থাকে, তাহলে চন্দ্র এবং মঙ্গলের ক্ষেত্র বিনিময় হয়েছে। দেখুন আবার একটা রাজযোগ, লগ্নপতি এবং নবমপতির ক্ষেত্র বিনিময়, এটাকে নিজভঙ্গ রাজযোগ বলা হয়। তাহলে কতগুলো রাজযোগ পেলেন? তাহলে এতগুলো রাজযোগ যদি কোনো ছকে থাকে, নিশ্চিত সে ভালো ফল পাবে। আমার লজিক তো তাই বলছে। আমার এতদিনের পড়াশুনো, আমার 26 বছরের অভিজ্ঞতা এইগুলোই বলছে। এরপরে পঞ্চমে বসে আছে তৃতীয় চতুর্থপতি শনি। তিনিও আবার ওই বৃহস্পতির নক্ষত্রে বসে আছেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 25 নক্ষত্র। তাহলে বৃহস্পতির নক্ষত্রে বসে থাকার জন্য শনিদেবও ভালো ফল দেবেন। পঞ্চম স্থান, বিদ্যা বুদ্ধি জ্ঞান সন্তান, সেদের সন্তান সুস্থ থাকবে। যারা গর্ভাবস্থায় আছেন তাদের সুন্দরভাবে সন্তান হবে। যারা হায়ার এডুকেশন করছেন তাদের রেজাল্ট ভালো হবে। যারা প্রেম প্রীতির মধ্যে আছেন সুন্দর সম্পর্ক এই সময় চলবে। আবার অনেকে নতুন প্রেমও হবে, কারণ শুক্র ওখানে বসে আছে, প্রেম তো হবেই। আবার যারা দাম্পত্য জীবনে আছে, শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময়, সপ্তমপতি শুক্র, আবার সপ্তমে বৃহস্পতি বসে আছে। ফলে দাম্পত্য জীবনও বেশ সুখময়। যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় লাভ হবে, বেশ ব্যবসা ভালো চলবে এই সময়, মোটামুটি সবই ভালো যায়। আবার দেখুন বৃহস্পতি বৃষ রাশিতে বসে পঞ্চম দৃষ্টি দিচ্ছে একাদশে, কন্যা রাশিতে। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে বৃহস্পতির দৃষ্টি, তার মানে কি সুসময়, আয় উপার্জন বাড়বে। ইমিডিয়েট দাদা দিদির সঙ্গে সুসম্পর্ক বাড়বে, আত্মীয় বর্ণ বন্ধু বান্ধব তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। আবার লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য শরীর স্বাস্থ্য মন মেজাজ ভালো থাকবে। আবার বৃহস্পতি নবম দৃষ্টি হচ্ছে তৃতীয় থেকে যোগাযোগ, তৃতীয় থেকে লেখালেখি, তৃতীয় থেকে হবি, ইচ্ছা পূরণ, প্রোডাকশন, সাহসিকতা, বিক্রম, এইগুলো সবই পাবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো হবে, এইগুলো সব পাওয়া যাবে। আবার পঞ্চমে রাহু এবং শনি বসে থাকার জন্য একটা পরিবর্তনের ইঙ্গিত আছে। আবার তৃতীয় বৃহস্পতি দৃষ্টি, সেখানেও একটা ইঙ্গিত আছে, আমাদের জীবনের একটা পরিবর্তন হবে। তাহলে এখন প্রশ্ন হবে, এই পরিবর্তনটা কি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে, কারণ সপ্তমে বৃহস্পতি বসে আছে, পঞ্চমপতির অধিপতি সপ্তমে বসে আছে। আবার এই লগ্নপতির নক্ষত্রে বা রাশিপতির নক্ষত্রে আবার লগ্ন বা রাশিতে দৃষ্টি দিচ্ছে, একাদশের দৃষ্টি দিচ্ছে। একাদশের দৃষ্টি দিচ্ছে মানে সদাই লাভ, গেন অ্যান্ড গেন, গেন অ্যান্ড গেন। দেখুন আমি কিন্তু তৈরি করে কিছু বলছি না,
যা বলছি, যা যুক্তি তর্ক লজিক এইভাবেই বলছি। এরপরেও যদি আপনাদের সমস্যা হয় বুঝতে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর কি দেখা যাচ্ছে, লগ্নপতি বা রাশিপতি মঙ্গল নবমে যদিও নিচস্থ কিন্তু শুভ। লগ্নপতি সর্বদা শুভ, নবম স্থান হচ্ছে সব থেকে বড় শুভ কোণ। আবার পঞ্চম নবম সম্পর্ক খুব ভালো সম্পর্ক, ট্রাইন সম্পর্ক। ফলে পিতার ভালো হবে, পিতার উপার্জন বাড়বে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সঙ্গে সুসম্পর্ক হবে। অফিসে যাদের বস আছে, বসের সঙ্গে তাদের সদ্ভাব তৈরি হবে। যাদের মনোমালিন্য আছে এই সময়ে সেগুলি দূরীভূত হবে। আবার নবমের দ্বিতীয় পতি অর্থাৎ পিতার ধনস্থান রবি, সে এখন তুঙ্গ ক্ষেত্রে। তাহলে পিতার আয় ইনকাম বাড়বে, কিছু সঞ্চয় হবে, কিছু ওয়েলথ কিনতে পারবেন। সোনা কেনা হোক, জায়গা জমি কেনা হোক, নাম যশ খ্যাতি একটু ছড়াবে এই সময়ে। এবার আমি একটু আসি নক্ষত্র বিচারে। তাহলে এই রবি, দশমপতি রবি ষষ্ঠে গিয়ে যে নক্ষত্র, এক নক্ষত্র, কেতু এর অধিপতি নক্ষত্র হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়। এই অশ্বিনী কুমারদ্বয় হচ্ছে ডাক্তার, দেবতাদের ডাক্তার। আবার রবি নিজে ডাক্তার, রবিকে ডাক্তার বলা হয় জানেন তো। রবির হাতে আছে ইমিউনিটি পাওয়ার, রোগ মুক্তি করার ক্ষমতা। তাহলে এই জাতকদের শরীর সুস্থ থাকবে, রোগ মুক্তি হবে। দীর্ঘদিন যারা রোগে ভুগছিলেন তাদের রোগ মুক্তি হবে নিশ্চিত বলছি। এই অশ্বিনী কুমারদ্বয় এই রবিরই বা সূর্যদেবেরই সন্তান। সেই সংজ্ঞা ছায়া এই গল্প আমি অনেকবার বলেছি। সংজ্ঞা যখন বনে তপস্যা করছিলেন, সূর্যদেব খবর পেয়ে বনে যায়, তখন সংজ্ঞা ঘটকেই রূপ ধরে পলায়ন করছিলেন। এই সময় সূর্যদেব ঘটক বা ঘোড়া রূপ ধরে তার সঙ্গে সংহার করাই যে সন্তান, তারাই হলো এই অশ্বিনী কুমারদ্বয়। তাহলে অশ্বিনী কুমারদ্বয় কার সন্তান? রবিরই সন্তান, সূর্যেরই সন্তান। তাহলে রবি যদি এই নক্ষত্রে থাকে তাহলে রোগ মুক্তি করার ক্ষমতা আরও বাড়বে। পিতাপুত্র সম্পর্ক তো, যদিও শনি রবিও পিতাপুত্র সম্পর্ক, কিন্তু এই অশ্বিনী কুমারদ্বয়ের বিমাতার সন্তান, ছায়ার সন্তান হচ্ছে শনিদেব। এই জন্যে অশ্বিনী কুমারদ্বয়ের সঙ্গে শনিদেবের কিন্তু সুসম্পর্ক হয় না। শনিদেব যখন এই নক্ষত্রে আসবে ভালো ফল দেবে না, কারণ বিমাতার সন্তান, খুব একটা সুসম্পর্ক নেই। যাই হোক, যদি জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা হয়, 18 নক্ষত্র আমরা জন্ম নক্ষত্র, তাহলে জন্ম সম্পদ বিপদ, ক্ষেম প্রত্যয়ী সাধক বধ মিত্র অতিমিত্র। তাহলে জন্ম নক্ষত্র যদি 18 হয় তাহলে 8 আর 1 9, তাহলে 1 হচ্ছে সম্পদ নক্ষত্র। সম্পদ মানে ওয়েলথ। তাহলে রবি এই নক্ষত্র থেকে আপনাদের কি দেবে? ওয়েলথ দেবে, অর্থ উপার্জন দেবে, কিছু সেভিংস হবে, কিছু অ্যাসেট কিনতে পারবেন, এইগুলো হবে। দেখবেন আপনারা লক্ষ্য করে কম বেশি হবে। অবশ্য রবি যদি আপনার ছকে খুব দুর্বল না হয়, এবং দশাটাও দেখাও দরকার আছে। আবার মূল জোডিয়াকের দ্বিতীয় স্থানের অধিপতি হচ্ছে শুক্র, সে এখন পঞ্চমে তুঙ্গ ক্ষেত্রে। ফলে অর্থ কিছু আসবেই, ওয়েলথ কিছু আসবেই, এটাই তো স্বাভাবিক। তাহলে এই রবি যখন ভরণী নক্ষত্রে যাবে তখন কিন্তু বিপদ নক্ষত্র, তখন কিন্তু একটু সাবধান হবেন। অর্থাৎ মাঝের 12 দিন, প্রথম 12 দিন অশ্বিনী নক্ষত্র, দ্বিতীয় 12 দিনের কথা বলছি, এই 12-14 দিন এইরকম। তাহলে এই সময়ে একটু সাবধান হবেন, কারণ বিপদ নক্ষত্র তো। যদি ইনভেস্ট করেন একটু সাবধানে করবেন, শরীর একটু সাবধানে, মাত্র কয়েকটা দিন। তারপর যাবে কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি নিজে, রবি স্বয়ং। তাহলে বিপদের পরে ক্ষেম, ক্ষেম মানে কি? হিলিং,
রোগ মুক্তি, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস। রবি তো এমনিতেই তুঙ্গ ক্ষেত্রে। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকরা, বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতকরা এইগুলো পাবেন। তাই তো বলছে লজিক, পাওয়া তো উচিত। যদি আপনার দশা পারমিট করে নিশ্চিত পাবেন। তবে যাই হোক, রবির পজিশন বা মঙ্গলের পজিশন, আমি বলবো যে জায়গাগুলোতে গোচরে বসে আছেন ট্রানজিটে, এর জন্য আপনারা কিছু ভালো ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনারা আপনাদের ছক মিলিয়ে দেখবেন। আবার 30শে বৈশাখ কমপ্লিট হওয়ার পর আমার কমেন্ট বক্সে লিখবেন। মোর আর লেস অ্যাবাভ 80% মিলবে বলেই আমি আশা করি। যদি সর্বাষ্টক বর্গে খুব কম পয়েন্ট রবির এখানে থাকে, তাহলে রবি কিন্তু তুঙ্গ ক্ষেত্র হয়েও ভালো ফল দিতে পারবে না। আবার কারো যদি দ্বাদশপতি রবি হয়, তাদের মুশকিল হবে। কিন্তু বৃশ্চিক লগ্নে তো তা নয়, বৃশ্চিক লগ্নে দশমপতি রবি, আবার জ্যেষ্ঠা নক্ষত্র। রবি এবং বুধের মিত্র সম্পর্ক, মোটামুটি সম সম্পর্ক বলা যায়। তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতকরা মোরালেস ভালো ফলই পাবেন। প্রতিকার হিসাবে বলতে পারি, দেবরাজ ইন্দ্র হচ্ছে এর দেবতা, ঐরাবত হচ্ছে এর বাহন। সুতরাং একটু গণেশ পূজা করা, ভগবান শিবের একটু উপাসনা করা, মঙ্গলের জন্য ভজরাংবালি মঙ্গলবার একটু উপাসনা করা, এইগুলো করুন না। বৃহস্পতির জন্য মা তারা, তাকে একটু ধূপ ধুনো দেখানো, স্মরণ করা। সবসময় যে পথর কবচ তাবিজ পড়তে হবে এমন তো মানে নাই। সুতরাং এইগুলোকে যদি মেনে চলেন, বা নিকটবর্তী কোনো জ্যোতিষ বা আপনার প্রিয় জ্যোতিষকে যদি কনসাল্ট করে নেন, একটা গাইডলাইন তৈরি করে নেন যে আপনার রবির পজিশন কেমন, মঙ্গলের পজিশন কেমন, বৃহস্পতি পজিশন কেমন, তাহলে আপনার চলার পথটা সুগম হবে বলেই আমি মনে করি। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজ এই পর্যন্তই। সমস্ত ভিউয়ার্স এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিজাদের আগামী দিনগুলো সুখময় হোক, সাবলীল আনন্দে ভরে উঠুক, এটাই ঈশ্বরের কাছে আমার একান্ত কাম্য। নমস্কার।